আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে আমাদের 4 নম্বর লাইভ ক্লাস। তোমরা জানো যে কালকে আমরা কিন্তু কেমিস্ট্রি চ্যাপ্টার 3 অর্থাৎ পদার্থের গঠন, এই চ্যাপ্টারে কিন্তু আমাদের 3টা অলরেডি ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের এটা লাস্ট ক্লাস এবং আজকে আমাদের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে তোমাদের যে সকল ম্যাথ পরীক্ষাতে আসতে পারে, সো সেই সকল ম্যাথ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সো তার আগে একটু কমেন্ট করো যে তোমরা আমার কথাকে শুনতে পারতেছো কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। দেন তারপরে হচ্ছে আমরা কিন্তু ক্লাসে চলে যাব। সো একটু দেখে নেই আমাদের সব ঠিকঠাক আছে কিনা। সো যারা লাইভে চলে আসছো একটু কমেন্ট করো যে আমার কথাকে তোমরা ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা এবং আমাকে তোমরা দেখতে পারতেছো কিনা, এটা একটু এনশিওর করতে হবে। ওকে, সো মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি সব ঠিক আছে, টেকনিক্যাল কোনো ইস্যু আই থিঙ্ক নেই। আচ্ছা, অভি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালিদ হোসেন 27। ওকে, এখানে যারা 27 আসো আসো তোমরা এইচএসসি ব্যাচ, তাদের জন্য কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু এই ক্লাসগুলো করতে পারো। তোমাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই ইফেক্টিভ যারা এসএসসি 27 আসো, যেমন খালিদ হোসেন 27। ফারজানা খান বলছে সব ঠিক। ওকে ফাইন, মোটামুটি সব ঠিক আছে। তাহলে আমরা বেশি দেরি না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি, আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাক। আর যদি কোনো টেকনিক্যাল কোনো ইস্যু মনে হয় তোমাদের, তাহলে একটু কমেন্ট করবা যে ভাইয়া টেকনিক্যাল কোনো ইস্যু হচ্ছে। ওকে, বড় করলে কি বলবো, বড় করে বলেন। আচ্ছা, সাউন্ড ইস্যু হচ্ছে কি না? ওকে ওকে ফাইন, ঠিক আছে। আমরা ক্লাস শুরু করে দেই, আমরা ক্লাস শুরু করে দেই, দেন তারপরে আমরা কমেন্ট পড়বো। এখন আমরা কমেন্ট অ্যাকচুয়ালি পড়বো না। সো তোমরা জানো যে আমাদের আজকেই কিন্তু 4 নম্বর ক্লাস, গতকালকে আমাদের 3টা ক্লাস হয়ে গেছিল। এবং এই 3টা ক্লাস আমরা কি কি করছিলাম এই 3টা ক্লাসে? ও, এটা 26 ব্যাচ, যারা এসএসসি 26 নিয়ে মানে পরীক্ষা দিবার সামনে, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো বেসিক্যালি। কিন্তু যারা তোমরা 27 ব্যাচ আসো, তাদের জন্য কিন্তু ক্লাসটা ইফেক্টিভ। ওকে, কারণ তোমাদের টপিকগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসতেছে। আচ্ছা, ফেরদৌস চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমাদের এরপর থেকে যে লাইভগুলো হবে, এই লাইভগুলো কিন্তু এই এই আমাদের যে এবি ভাইয়া যে পেজটা আছে, সেই পেজ থেকে কিন্তু হবে। এই জন্য তোমরা এই পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখবা। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করি। আমরা শুরু করে দেই। স্বপ্নিল চলে আসছে। এই তুমি কি এখানে কি করো? তুমি তো এইচএসসি। আচ্ছা, সো চলো আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে পদার্থের গঠনের যে গ এবং ঘ যেই প্রশ্নগুলো তোমাদের হইতে পারে, এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আমরা আজকে এই চ্যাপ্টার থেকে যে সকল ম্যাথগুলো হইতে পারে, সেই ম্যাথগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। সো প্রথমেই যেটা আমাদের হচ্ছে ডিসকাশন করতে হবে, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে আমাদের সবচাইতে বেশি ম্যাথ যেই পার্ট থেকে হয়, সেটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এইটা থেকে কিন্তু আমাদের মোটামুটি ম্যাথগুলো একটু বেশি হয়। ঠিক আছে, সো এই যে এই পার্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে কাকে বলে। সো আমরা একটু শর্ট ফর্মে বলে দেই যে ধরো যে কোনো একটা মৌল হইতে পারে। আমরা যদি একটা মৌল নেই, ধরো নাইট্রোজেন, সোডিয়াম, ধরো সোডিয়াম একটা মৌল। এখন এই সোডিয়ামের তোমার আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কত হবে? সোডিয়াম তোমরা জানো ওর ইলেকট্রন হচ্ছে 11টা আছে, ওর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23। ওকে, যেমন ধরো তোমার অক্সিজেন, ওর হচ্ছে 8 আছে, তাহলে ওর আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হচ্ছে 16। ওকে, আচ্ছা, ধরো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে আমরা জানি 35.5। তার মানে হচ্ছে যে কোন একটা মৌলের যেই আমরা ভরগুলা পাই, সেগুলাকে কিন্তু আমরা বলি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, এখন আমরা জানি যে এই ভরগুলা হইতে পারে পূর্ণ সংখ্যা এবং এগুলা হইতে পারে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যেটাই হোক এইগুলাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আপেক্ষিক আণবিক ভরটা তাহলে কি হয় ভাইয়া? আপেক্ষিক পারমাণবিক ভর যদি
এই জিনিসটা হয়, কোনো একটা মৌলের ভর হয়, তাহলে আপেক্ষিক আণবিক ভরটা তাহলে কি হবে? দেখো আপেক্ষিক আণবিক ভরটা হচ্ছে যদি আমরা বলি তাহলে লিখতে পারি হচ্ছে ধরো Na, তারপরে হচ্ছে Cl, NaCl, এইটার যে তোমার টোটাল, এই টোটালকে একসাথে আমরা কি বলি? এটাকে আমরা বলি যৌগ, এটাকে যৌগ বলি। তাহলে এর টোটাল যে ভরটা এটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। তাহলে একটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং আর একটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে? সো ধরো আমরা যদি আরেকটা চিন্তা করি H2O, তাহলে এর যে আণবিক পারমাণবিক ভর হবে সেটাকে আমরা বলবো আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে? তারপরে হচ্ছে যতগুলা পরমাণু আমাদের আছে H2SO4, এটা একটা যৌগ। তো এর যদি আমরা পারমাণবিক ভর বের করি, মানে আণবিক ভর বের করি, যেমন এর আণবিক ভর কত? এর আণবিক ভর হচ্ছে ধরো 98। তাহলে এই যে 98, এইটাকে আমরা বলবো হচ্ছে H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর। তাহলে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছো যে আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর এই জিনিসটা আসলে কি। সো আমরা একটু ক্লিয়ার হই যে আসলে তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করো যে ওকে। 11 অধ্যায় ক্লাসটা চলে আসবে। লামনি খান আপু আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমাদের চ্যাপ্টার 11 যেটা আছে তোমার জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রি, এটার উপরে কিন্তু আমাদের ক্লাস চলে আসবে, সমস্যা নেই। ওকে, তাহলে তোমাদের আই থিঙ্ক ক্লিয়ার যে আপেক্ষিক আণবিক ভরটা আসলে কি এবং আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কি। এখন চলো আমরা এখান থেকে যে ম্যাথগুলা হয় সেই ম্যাথগুলো একটু দেখবো। সো প্রথমত আসো যে এখানে একটা সূত্র আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো যে আপেক্ষিক আণবিক ভর, এইটার সূত্রটা আসলে কি হয়। আপেক্ষিক আণবিক ভরের সূত্র হচ্ছে যে কোনো তুমি একটি মৌলের পরমাণুর ভর, অর্থাৎ আমরা যেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করব সেটা কি, সেটা হচ্ছে তোমার মৌলের একটি পরমাণুর ভর এবং একটি কি এটা কার্বন 12 যে আইসোটোপ আছে, এই কার্বন 12 আইসোটোপের 12/1 এর যে ভরটা, সেটার সাথে যদি আমরা কোনো একটা মৌলের একটি পরমাণুর ভরকে ভাগ দিয়ে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে? যেমন ধরো যদি আমরা এইখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভরটা এইখান থেকে আমরা বের করতে চাই, তোমাদের নিচে একটা আমি প্রশ্ন দিয়ে দিছি এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যেও আছে, যে আমাকে বলা হয়েছে যে এই জায়গা থেকে যে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর যে ভর সেটা হচ্ছে 4.482 ইন্টু 10⁻23 গ্রাম হলে এই অ্যালুমিনিয়ামের তোমার আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কত হবে, এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে? সো দেখো এই আপেক্ষিক পারমাণবিক ভর এইটা যদি আমরা নর্মালি বের করতে চাই তাহলে আমাকে কি জানতে হবে? আমাকে জানতে হবে যে যে একটি পরমাণুর আসলে ভর কত, কার, এই যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত এবং এই কার্বন 12 এর আসলে তোমার 1/12 অংশের ভর কত। এখন একটি পরমাণুর ভরে কিন্তু আমাদের দেওয়া আছে অলরেডি এই জিনিসটা। ঠিক আছে? তাহলে আমাদের জাস্ট এইটা জানতে হবে যে কার্বন 12 যে আইসোটোপ, এই আইসোটোপের তোমার যেই 12/1 এর ভরটা আসলে কত। এর ভরটা আমাদের কিন্তু কি করতে হয়, আমাদের কিন্তু মোটামুটি এটা মুখস্থ করতে হয়, আমাদের মোটামুটি এটা মুখস্থ রাখতে হবে। তোমাকে কিন্তু পরীক্ষার হলে এটা কিন্তু তোমাকে নর্মালি নিয়ে দিয়ে নাও দিতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই জিনিসটা মুখস্থ করতে হবে। সো যদি আমরা এই মুখস্থ ভ্যালুটা বসাই, আমরা জানি যে এই যে তোমার কোন একটা মৌল, এই মৌলের মানে কার্বন 12 এর আপেক্ষিক যে তোমার আইসোটোপের 12/1 এর যে ভর, এটা হচ্ছে আমি এখান থেকে লিখে দিচ্ছি একটু মনে করে তোমরা, যে 1.66 ইন্টু 10⁻24, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটা কি, এইটা হচ্ছে আমাদের কার্বন 12 যেটা থাকবে, এই কার্বন 12 যে আইসোটোপ, এই আইসোটোপের 12/1 ভর হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে? 1.66 ইন্টু 10⁻24, এটা একটু তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে? সো এখন আসো যদি আমরা এখন এই সূত্রের মধ্যে মান বসাই তাইলেই কিন্তু আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু মানটা বসাই দিই। সূত্র মুখস্থ করবা যে যেই মৌলর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে, ওই মৌলর তোমার কি করবা, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই ভ্যালুটা। তাহলে আমরা করে ফেলি, তোমরাও একটু খাতা কলম নিয়ে বসে যাও, তোমরা ম্যাথটাকে সলিউশন করো। সো আমাদের এইটার একটি পরমাণুর ভর দেওয়া আছে, আমরা লিখে দেব এখানে 4.4 4.482
ইন্টু 10⁻⁻23 গ্রাম গ্রাম ওকে। আর নিচে হবে কি, এই কার্বন 12 যে এক ভাগের 12 ভাগের 1 ভাগের যে ভর সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, সো যদি ক্যালকুলেশন করে দাও তাহলে এইখানে যে অ্যান্সারটা আসবে এইটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে অ্যালুমিনিয়াম তোমরা দেখতেছো, এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 27। আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 27। সো এটা লিখে দেবো হচ্ছে 27। দেখো কোনো একক নাই, কারণ গ্রাম আর গ্রাম কেটে যায়, গ্রাম গ্রাম কেটে গেলে আসলে এখানে কোনো কিন্তু একক থাকে না। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। আচ্ছা দেখো এটা বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা একটু দেখো। যদি এইটা বোঝো তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। এটা বুঝলে আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এরপরে দেখো তোমাকে কিন্তু এখান থেকে আর কি কি প্রশ্ন হইতে পারে। তোমাকে এখান থেকে কিন্তু এই একটি মোলের ভর তোমাকে বলে দিতে পারে। তোমাকে যদি বলে যে একটি মোলের ভর বের করতে হবে, তাহলে কিন্তু আমাদের ঘটনা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরো আমি এখান থেকে একটা প্রশ্ন বানিয়ে ফেলি, এখান থেকে একটা প্রশ্ন বানিয়ে ফেলি। প্রশ্নটা কেমন, প্রশ্নটা হচ্ছে তোমার এরকম যে আমাকে বলা হয়েছে যে অ্যালুমিনিয়ামের তোমার আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 27। অ্যালুমিনিয়ামের যে আপেক্ষিক যে পারমাণবিক ভর এইটা আমাকে বলে দিছে হচ্ছে 27। যদি আমাকে 27 বলে দেয় যে এইটার ভরটা হচ্ছে 27, তার মানে আমাকে এই এই জিনিসটা বলে দিছে। কি বের করতে বলছে, বলছে যে একটি পরমাণুর ভর কত এইটা আমাকে বের করো, একটি পরমাণুর ভর বের করো। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট নিচে যেটা থাকবে ভ্যালুটা এইটা এর সাথে গুণ দিয়ে দিব, তাইলেই তো হয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটি পরমাণুর ভর, একটি পরমাণুর যে ভর হবে, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর এটা কি হবে, এটা হবে হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27 গুণন হচ্ছে এই একটি 12 মানে কার্বন 12 এর 12 ভাগের 1 ভাগের যে ভর ছিল সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো একটা সূত্র, এই একটা সূত্র থেকে আমরা কিন্তু একাধিক প্রশ্ন এখান থেকে পাইতে পারি। তাহলে আমরা একটা সূত্র এখানে পড়বো, কিন্তু এই একটা সূত্র থেকে আমাদের কিন্তু বাকি হ্যাঁ কতভাবে ম্যাথ হইতে পারে সেগুলা কিন্তু আমাদেরকে শিখতে হবে বা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু দুইটা টাইপের ম্যাথ আমাদের শেখা হয়ে গেছে। একটা হচ্ছে তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলতে পারে, আর একটা হচ্ছে তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভরের দিয়ে দিয়ে তোমাকে বলতে পারে যে একটি পরমাণুর ভর কত, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত। ঠিক আছে, এটা তোমাকে দিয়ে দিতে পারে। এখন আমাকে মুখস্থ পাঠটা কি, আমি একটু আগেই বলছিলাম তোমাকে মুখস্থ করতে হবে যে কার্বন 12 এর 12 ভাগের 1 ভাগের ভ্যালুটা কত, সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই যে জিনিসটা এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে দেখো এটা তোমাদের ক্লিয়ার কিনা, যেটা ক্লিয়ার হয় তাহলে আমি আরেকটা টাইপের প্রশ্নে চলে যাব। তাহলে এটা হচ্ছে এক টাইপের প্রশ্ন আমাদের, এটা এক টাইপের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো দেখবা তোমাদের 3 মার্কসের জন্য গোয়াতে আসে। সূত্র সূত্র মুখস্থ করে নিবা যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান হচ্ছে একটি মোলের পরমাণুর ভর ডিভাইড বাই হচ্ছে আর কি বলে কার্বন 12 এর 12 ভাগের 1 ভাগের যেই ভরটা সেটা। আচ্ছা এরপরে এরপরে আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। প্রশ্নটা আমি একটু ফ্রেশ পেজ নেই, এটা স্লাইড করা হয় নাই, এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা টাইপ নাম্বার 2, এটা লিখে রাখো হচ্ছে আমাদের এটা টাইপ 2 ম্যাথ, টাইপ 2। দেখো টাইপ 2টা আসলে কি হয়, আমাকে এখানে ধর একটা কেমিক্যাল দিয়ে দিচ্ছে, একটা রিঅ্যাকশন দিয়ে দিচ্ছে, রিঅ্যাকশনটা বলছে হাইড্রোজেন HNO3 প্লাস KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে
এখানে উৎপন্ন করছে একটা এক্স, প্লাস হচ্ছে উৎপন্ন করছে হচ্ছে পানি, উৎপন্ন করছে পানি। ঠিক আছে। আচ্ছা, আমাকে প্রশ্ন কি করছে, আমাকে এখানে প্রশ্ন করছে যে কি বের করতে হবে, এক্স যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে। এক্স যৌগের, এক্স যে একটা যৌগ, এই যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে। আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করো। এইটা দেখো কোন একটা বোর্ডে প্রশ্ন আসছিল, এটা হচ্ছে প্রশ্ন। আমি একটু অন্য কালার নিয়ে নিচ্ছি। দেখো আমাকে বলছে HNO3 প্লাস KOH, এটা রিয়াকশন করে এখানে X উৎপন্ন হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে। এখন বলছে যে এই যে Xটা তোমরা দেখতেছো X, এই X যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে। আমরা একটু আগে শিখছি যে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয়। এবার আমরা কি করব, আপেক্ষিক আণবিক ভরটা বের করব। ঠিক আছে, সো দেখো এখানে আমরা আপেক্ষিক আণবিক ভরটা কিভাবে বের করতে পারি। আচ্ছা দেখো, প্রথমে আমাদের দেখতে হবে এখানে কি কি আছে। এখানে আমাদের বের করতে হবে এক্সটা আসলে কি, এক্সটা আগে বের করতে হবে। তো আমরা এক্সটা আগে বের করি, তার আগে বুঝতে হবে দেখো এই যে HNO3, এটা হচ্ছে আমাদের অ্যাসিড, এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের অ্যাসিড। আর KOH এটা হচ্ছে আমাদের বেস, বেস বা হচ্ছে আমাদের ক্ষার। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া অ্যাসিড ক্ষার চেনার উপায়টা কি, অ্যাসিড ক্ষার কিভাবে চিনবো। দেখো অ্যাসিড এবং ক্ষার চেনার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে যে তোমরা দেখবে যে H প্লাস আয়ন দেয় কিনা। যেমন এই যে HNO3, HNO3 এটা জলীয় দ্রবণে, এটা জলীয় দ্রবণে দিলে কি হয়, H প্লাস একটা আয়ন দেয়। যেই সকল যৌগ জলীয় দ্রবণে H প্লাস আয়ন দেবে ওই সকল যৌগকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, এবং যে সকল যৌগ জলীয় দ্রবণে তোমার H মাইনাস আয়ন দেবে, OH মাইনাস আয়ন দেবে, ওইগুলোকে আমরা বলি হচ্ছে ক্ষার। যেমন দেখো এই যে এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, এটাকে তুমি জলীয় দ্রবণে দিয়ে দাও তাহলে সে OH মাইনাস একটা আয়ন দেয়। তার মানে OH মাইনাস যে আয়ন দেবে জলীয় দ্রবণে তাকে আমরা বলবো বেস বা ক্ষার, আর যারা H প্লাস আয়ন দেবে তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড। এটা হচ্ছে বেসিক ক্ষার এবং অ্যাসিড চেনার একটা উপায়। এখন আসো যে আমরা এই জায়গাতে, আমরা এই জায়গাতে এক্সট্রা বের করে ফেলি। আমরা জানি যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। অলরেডি কিন্তু পানি উৎপন্ন হয়ে আছে, তাইলে এক্স যেটা আছে এটা কি, এটা হচ্ছে একটা লবণ বা এটা হচ্ছে একটা সল্ট। তাহলে এই সল্টটা আসলে কি সেটা আমরা বের করি। দেখো যদি আমরা রিয়াকশনটা করি, HNO3 প্লাস হচ্ছে KOH, তুমি যদি রিয়াকশন করো এটাকে, তাহলে আমি এখানে পাবো হচ্ছে লবণ, তো আমি পেয়ে গেছি, পানি তো পেয়ে গেছি, পানি আমি এখানে লিখে দেব, পানি আমাদের হয়ে গেছে। এখন আসলে লবণটা আসলে কি উৎপন্ন হবে, লবণ হবে হচ্ছে তোমার এই যে পটাশিয়াম আর এই যে তোমার NO3 এইটা দিয়ে উৎপন্ন হবে। তাহলে KNO3 এটা হচ্ছে আমাদের লবণ, এর নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট এটা হচ্ছে একটা লবণ। ঠিক আছে, তাহলে এক্স আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে এক্স। আমাকে কি বলছে, আমাকে বলছে এক্স যৌগের আপেক্ষিক আণবিক ভরটাকে বের করতে হবে। আণবিক ভরকে বের করতে হবে, পারমাণবিক ভর কিন্তু বলে নাই, আণবিক বের করতে বলছে। টোটালটার যেই তোমার ভর সেটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা এটা কিন্তু বের করে ফেলতে পারবো। এখন আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে হচ্ছে যে পারমাণবিক ভর পটাশিয়ামের, এই যে পটাশিয়াম, এই পটাশিয়ামেরটা আসলে কত। তাহলে পটাশিয়ামের আপেক্ষিক আণবিক ভর আমরা জানি হচ্ছে 39, এটা আমরা জানি। নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের কত হবে, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত হয়, আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাই না, 7 দুগুণা 14 হয়। আর অক্সিজেনের কত হয়, অক্সিজেনের হচ্ছে আমাদের এই নিচে লিখে দেই, এটা হচ্ছে আমাদের 16 হয়। ঠিক আছে, এগুলা কি, এইগুলা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। তাইলে আমরা প্রথমে এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বের করে ফেললাম। বের করার পরে কতগুলো আছে, পটাশিয়াম আছে এখানে হচ্ছে তোমার একটা, নাইট্রোজেন আছে তোমার হচ্ছে একটা, অক্সিজেন আছে তোমার হচ্ছে কয়টা, তিনটা। তাইলে আমরা কি করব, আমরা করব হচ্ছে, সুতরাং এই যে আপেক্ষিক আণবিক ভর এইটা হবে হচ্ছে তোমার 1 গুণন 39 প্লাস 1 গুণন 14 প্লাস 3 গুণন 16। ঠিক আছে, তাহলে এইটাকে ক্যালকুলেট করো। এখন এগুলা কোত্থেকে আসতেছে, এই যে একটা আছে তোমার পটাশিয়াম, এখানে এক দিয়ে দিছি। তারপরে হচ্ছে একটা আছে তোমার হচ্ছে নাইট্রোজেন, আমি এই জন্য এক দিয়ে দিছি। আর
তিনটা আছে অক্সিজেন, তো 3 দিয়ে দিছি। অর্থাৎ যার যার আপেক্ষিক পারমাণবিক ভর তাদের সাথে তার এই যে পরমাণু সংখ্যা, এই সংখ্যাগুলোকে গুণ দিয়ে টোটালকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এখন আসো আমরা এখান থেকে ক্যালকুলেশন করি। এইটা আসতেছে হচ্ছে তোমার 39, এইটা আসতেছে কত 14 একে 14, ঠিক আছে, আর 32 16 দুগুণা 32, আর কত হবে 48 48। তাহলে ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু কত আসতেছে? আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে তোমার 101, 101। এই 101 হচ্ছে আমাদের এই তোমার কি এই যে এখানে সল্ট বা এখানে তোমার এই হাইড্রোজেন না পটাশিয়াম নাইট্রেট যেটা তৈরি হয়েছে সেইটার কি, সেইটার আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এই আপেক্ষিক আণবিক ভর জিনিসটা ক্লিয়ার। এখন বলো যে এটা বুঝছো কিনা, যে কিভাবে আসলে আপেক্ষিক আণবিক ভরটাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা ক্লিয়ার কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পানি খায়নি, কমেন্ট করো, দেখো এটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটু স্লো দেখা যাচ্ছে মনে হয়, একটু ওয়েট করি। হ্যাঁ, তোমরা একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো যে ক্লিয়ার কিনা এটা। আচ্ছা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা চলো এরপরে আমরা পরেরটাই চলে যাই, আমরা পরের টাইপে চলে যাব, তারা একটু কমেন্ট পড়ে নেই। ওকে, ঈশামণি বলছে বুঝছি স্যার, ওকে। আচ্ছা ফারজানা খান ক্লিয়ার, আজম সরকার, আকাশ, আচ্ছা ঠিক আছে, মোটামুটি তোমরা ক্লিয়ার আছো। যাই হোক, দেখো তাহলে আমাদের আজকে কিন্তু দুইটা টাইপের প্রশ্ন সলভ হয়ে গেছে। এরপরে চলো আমরা আরেকটা টাইপের প্রশ্ন দেখব। আরেকটা টাইপের প্রশ্ন দেখে আমরা মোটামুটি তিনটা টাইপের প্রশ্ন কিন্তু আমাদের হয়ে যাবে। এখন আসো যে আমি যদি এখানে বলি একটা মৌল দিয়ে যে এক্স আর একটা এক্স, দুইটা এক্স, এখন দুইটা এক্স এর মধ্যে একটা মৌলকে আমরা বলতেছি হচ্ছে 63, উপরে হচ্ছে 63, উপরে 63 আর নিচে হচ্ছে তোমার 29, আর এটা উপরে হচ্ছে 65 আর এটা হচ্ছে 29। তোমরা বুঝতেই পারতেছো এটা কিন্তু তোমার যেহেতু 29 নাম্বার হচ্ছে পারমাণবিক সংখ্যা, তার মানে বলতে পারি এই দুইটা হচ্ছে আমাদের কপার, কপারের হচ্ছে দুইটা আইসোটপ। ঠিক আছে, দুইটা হচ্ছে কি কপারের আইসোটপ। সো দেখো এখানে আমাদের বলছে কি, আমাদের প্রশ্নে বলছে যে এইটার পরিমাণ, এটার পরিমাণ হচ্ছে তোমার 70%, শতকরা, শতকরা পরিমাণ 70%। এটা কিন্তু অন্য টাইপের ম্যাথ, টাইপ 3 ম্যাথ এগুলা। এটা শতকরা পরিমাণ হচ্ছে 25%, 25%। প্রশ্ন কি করছে? প্রশ্ন বলছে আমাকে যে এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাইলে এক্স এর গড় আপেক্ষিক, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর নির্ণয় করো, নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমাদেরকে বের করতে বলছে, কি দিছে এখানে 63 এবং 29 হচ্ছে একটা এক্স এর আইসোটপ, এবং আরেকটা হচ্ছে 65 29 আইসোটপ। দেখো আমরা যখন এটা পারমাণবিক ভর দেখে ফেলছি, আমরা যখন এটা পারমাণবিক ভর দেখে ফেলছি তখনই কিন্তু বুঝে গেছি যে এইটা হচ্ছে কপার, কারণ কপারেরই হচ্ছে পারমাণবিক যেই সংখ্যা এটা হচ্ছে 29 এবং ভর হচ্ছে আমাদের 65। যেহেতু আইসোটপ এই জন্য কিন্তু ভরটা কি আসছে একটু ডিফারেন্ট বা দুইটা আসছে। এখন আসলে আমাকে প্রশ্ন করছে কি যে এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। আমরা একটু আগে পড়ছি কি আপেক্ষিক পারমাণবিক ভর, কিন্তু গড় তো আসলে আমরা করি নাই। ঠিক আছে, সো চলো আমরা এখন এইটা দেখবো যে এইটা আসলে কিভাবে সলিউশন করব। আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর, তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হইলে আমরা প্রথমে লিখবো হচ্ছে যে এই সিইউ কপার এটা কাছে হচ্ছে 63 আইসোটপের একটা, এর পার্সেন্টেজ কত, এর হচ্ছে 75%,
75%। আর একটা কথা ছিল সি ইউ, এটা হচ্ছে 65। আর একটা বলছে সি ইউ 65, এটা 29, এটার পরিমাণটা হচ্ছে 25%। এই মিলে হচ্ছে 100%। এই মিলে কি 100%। এখন আমাদেরকে বের করতে হবে কি এভারেজ গড় আপেক্ষিক পারমাণবিক ভর। যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা হচ্ছে টোটাল, নিচে প্রথমে একটা 100 দিয়ে দিবা। 100 কেন? কারণ হচ্ছে এই যে 75 এবং 25 এই দুইটাকে যদি যোগ করে দেয় কত হবে? 100% হয়ে যাবে না? 100% নিচে লিখে দিবা। এরপরে এদের এই 63 এবং এর 75 দুটাকে কি দিয়ে দিবা? গুণ দিয়ে দিবা। আমরা লিখতে পারি এখানে যে 63 গুণন হচ্ছে 75 প্লাস হচ্ছে এই 65 গুণন 25 বা 25 গুণন 65, একবারে লিখে দিই আমি, সমস্যা নেই উল্টাপাল্টা হইলে। ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে, যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের এই দুইটার কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। একটু কমেন্ট করো এটা বুঝতে পারছো কিনা। কত আসছে এটার ভ্যালুটা? এখানে আসছে হচ্ছে 63.5। 63.5 হচ্ছে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এইটার জন্য। খুবই ইজি, খুবই ছোট একটা ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য অনেক পরীক্ষাতে আসে। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু তোমার নর্মালি বোর্ড কোশ্চেন্সগুলো, বিশেষ করে তোমার 24 এবং 25 সালের যে বোর্ড প্রশ্নগুলো হয়েছে তোমাদের পরীক্ষাতে, সেইগুলা থেকে কিন্তু আমরা এইগুলো নিছি। ওকে, সো একটু দেখো তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে কিন্তু চ্যাপ্টার 5 না, সরি চ্যাপ্টার 5 না, আমরা করতেছি কি, আমরা করতেছি হচ্ছে চ্যাপ্টার 3 পদার্থের গঠন। এইটার আমরা প্রথমে ক শিখছি, পরে খ এবং গ ঘ গুলা করছি যেগুলো ব্যাখ্যামূলক পরীক্ষাতে আসতে পারে। এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখাই দিয়েছি, যেই ম্যাথগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করবো যে এই ম্যাথগুলো তোমরা করবা এবং এই ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু মাথায় থাকবে না। ওকে, এবং নেক্সট ক্লাসে আমরা, আচ্ছা আরেকবার করে দিতে হবে। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমরা, তারপরে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, অনেকেই বোঝে নাই মনে হচ্ছে। দেখো প্রথমে হচ্ছে আমাদের এখানে কি ছিল, দুইটা আইসোটোপ দেওয়া ছিল। একটা হচ্ছে তোমার 63 আইসোটোপ, একটা 65 আইসোটোপ। এখন এই দুইটা আইসোটোপের মধ্যে কমন ছিল হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা, যেটা হচ্ছে আমাদের 29, তাদের পারমাণবিক সংখ্যা, এটা কমন। ঠিক আছে, এরপরে আসো এইটার পার্সেন্টেজ দেওয়া আছে। এই আইসোটোপের পার্সেন্টেজ হচ্ছে 75% ছিল এবং এই আইসোটোপ হচ্ছে তোমার 25% ছিল। আমাকে বলছে যে এই যে এক্স, যেটা দূরে তো এক্স, এটাও এক্স এটাও এক্স, সো এই এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। এখন আমরা তো আপেক্ষিক পারমাণবিক ভর এটা বের করতে পারি, কিন্তু গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা কিন্তু আমরা বের করতে পারি না। এই জন্য আমরা কি করব, আমরা প্রথমত হচ্ছে যেটা দেওয়া আছে উদ্দীপকের মধ্যে, যে প্রথমটা কতটুকু আছে, প্রথমটা আছে 75%, পরেরটা কতটুকু আছে, এটা আছে 25%। ঠিক আছে, এখন আসো যে এই 75 এবং 25 তোমরা যদি এখানে যোগ দিয়ে দাও তাহলে কত আসে? যোগ করলে 100% আসে না? 100% আসে, মানে টোটাল মিলেই তো 100% আসলে। তো ওই 100টা আমি নিচে দিয়ে দিছি এবং উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে এইটার সাথে এইটা, মানে তাদের যে 63 এই আইসোটোপটা, এর সাথে পার্সেন্টেজটাকে গুণ দিয়ে দিবা। আবার এইটা 65 এর সাথে এর পার্সেন্টেজ গুণ দিয়ে দিবা, গুণ দিয়ে এটাকে এভারেজ যোগ করে দিবা। তাহলে যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কিন্তু বের করতে পারি। ওকে, এখন বলো যে সিয়াম বলতেছিল বোঝো নাই, এখন বলো তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা, বোঝা গেছে কিনা একটু বলো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যদি এমসিকিউতে আসে, দেখো এমসিকিউতে যদি আসে তাহলে আমরা কি করব। এমসিকিউর জন্য হচ্ছে এত কাহিনী করার দরকার নাই। আমি দেখবো যে এইখানে আসলে কত আছে, আমার আছে হচ্ছে 63, তাহলে আমি এখানে লিখে দেবো কত, লিখে দেবো হচ্ছে 63 প্লাস আরেকটা কত আছে 65, এই যে 65 আমি লিখে দেবো হচ্ছে 65, এমসিকিউর জন্য বলতেছি। তারপরে হচ্ছে ডিভাইডেড দিয়ে
সংখ্যা কয়টা? দুইটা। এবারে যেহেতু বের করতে বলছে, গড় বের করতে বলছে, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। সো 2 দিয়ে ভাগ দিলে দেখবে এখানে আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 64, ভ্যালু আসতেছে 64, কিন্তু অ্যান্সার আসছে কত আসলে? 63.5, 5 কম আসছে। সো তোমরা যখন এর এমসিকিউতে করবা তখন দেখবা যে কাছাকাছি কোন ভ্যালুটা আছে, কাছাকাছি যেই ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাই তোমরা কিন্তু রাইট অ্যান্সার হিসেবে ধরতে পারবে। ঠিক আছে, কাছাকাছি বলতে তো পয়েন্ট সামথিং, মানে তোমার হচ্ছে 0.5, 0.5 বা হচ্ছে 0.4, এইরকম কিছু কম বেশি থাকতে পারে আর কি। ওকে, সো এমসিকিউ সিকিউ দুইটার জন্যই কিন্তু এই ধরনের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আর স্লাইডগুলো আমাদের আসলে দেওয়া দরকার, স্লাইডগুলো আমি দিয়ে দেবো একটু, আমাদের গ্রুপেই পেয়ে যাবে ইনশাল্লাহ, আমি আজকের মধ্যে স্লাইডটাকে দিয়ে দেবো। আমাদের যেই এই স্লাইডগুলো আছে পড়ানোর স্লাইডগুলো আমি আজকের মধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা এই ম্যাথগুলো দেখলাম, যেই ম্যাথগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা, বিশেষ করে হচ্ছে তোমার 24 এবং 25 সালের বোর্ডগুলো প্র্যাকটিস করবা। আর হচ্ছে বাকি ক্লাসে, আগামী ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আমরা আবার শুরু করবো প্রথম থেকে, আমরা সাজেশন দেবো এবং সাজেশনগুলোকে সলিউশন করে দেবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, এবং এই যে এবি ভাইয়া যে তোমাদের পেজটা আছে যেখান থেকে লাইভটা হচ্ছে, এই পেজটাকে ফলো দিয়ে রাখবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবে ভিডিওটাকে, যাতে করে তোমার ফ্রেন্ডরা যেন এই ভিডিওগুলোকে পেয়ে উপকৃত হতে পারে। ওকে, আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা তোমরা আসো, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিতে পারো, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসগুলো করার সুযোগ পায়। সো আজকে এই পর্যন্তই, আবার আগামীকালকে ইনশাল্লাহ এই টাইমেই, ঠিক না এই টাইমে না, ঠিক 10টা আমাদের ক্লাস শুরু হয়। সো 10টার দিকে আগামীকালকে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।